সবাই কেমন আছিস? আশা করছি সবাই ভালো আছিস। তোদের সবাইকে তোদের প্রিয় চ্যানেল বিজ্ঞান শিক্ষাতে স্বাগতম। আজকে আমি তোদের ক্লাস 8-এর পরমাণু এবং অণু সম্পর্কিত যে চ্যাপ্টার পড়াচ্ছিলাম সেই চ্যাপ্টারের সমযোজী বন্ধন সম্পর্কে আলোচনা করব এবং এই ভিডিওতে আমি কি করে সমযোজী বন্ধন গঠিত হয় এবং সমযোজী আয়নীয় বন্ধনের সঙ্গে যে পার্থক্যটা রয়েছে সেই পার্থক্য সম্পর্কে আলোচনা করে দেবো এবং সবার লাস্টে লবণের সঙ্গে কর্পূরের যে পার্থক্য রয়েছে সেই পার্থক্যটা তোদের বুঝিয়ে দেবো। যাই হোক, বেশি কথা না বলে আমি শুরু করছি তোদের এই ক্লাসটা। প্রথমেই বলে রাখি, তোরা আগের যে ভিডিওগুলো দেখিসনি, যারা আজকে নতুন এই ক্লাসে জয়েন করেছিস তারা আগের ভিডিওগুলো দেখে আসবি। আমি পরমাণু আর অণু ধারণা সম্পর্কিত একটা প্লে লিস্ট বানিয়ে দিয়েছি এবং সেই প্লে লিস্টের মধ্যে তোরা আয়নীয় বন্ধন আর ক্যাটায়ন আর অ্যানায়নের যে ধারণা সম্পর্কিত তথ্য আমি দিয়েছি সেটা দেখে আসবি। দেখে আসলে এই ভিডিওটা বুঝতে খুবই সোজা হবে। যাই হোক, তাহলে শুরু করছি। প্রথমেই সমযোজী বন্ধন সম্পর্কে জানার আগে আয়নীয় বন্ধন সম্পর্কে একটুখানি বলে দিই। সেটা হলো, আয়নীয় বন্ধনের ক্লাসে আমি বলেছিলাম যখন যৌগ গঠনের সময় একটা মৌল ধাতু হয় আর একটা মৌল অধাতু হয় এবং এই ধাতু আর অধাতু মিলে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে দুটো আলাদা আলাদা আয়নের সৃষ্টি হয় এবং সেই আলাদা আলাদা আয়ন দুটো পরস্পরের সঙ্গে স্থিরতারিতিক আকর্ষণ বল দ্বারা যুক্ত হয় এবং যুক্ত হয়ে যে যৌগ গঠন করে সেই যৌগগুলোকে আয়নীয় যৌগ বলে। তাহলে আয়নীয় যৌগে কি থাকে? একটা ধাতু থাকতেই হবে আর একটা অধাতু অবশ্যই থাকতে হবে। কিন্তু সমযোজী বন্ধনের ক্ষেত্রে কি থাকা লাগে না? ধাতু থাকা লাগে না। সমযোজী বন্ধন দুটো অধাতুর মধ্যে হয়। তাহলে সমযোজী বন্ধন দুটো অধাতু আর অধাতুর মধ্যে হয়। অধাতু আর অধাতুর মধ্যে যে বন্ধন, সেই বন্ধনটা সমযোজী বন্ধন। এইবার আয়নীয় বন্ধনের ক্ষেত্রে একজন ইলেকট্রন ত্যাগ করে আর একজন ইলেকট্রন গ্রহণ করে। এবং ক্যাটায়ন আর অ্যানায়নের ক্লাসে তোদের আমি একটা এক্সট্রা তথ্য দিয়েছিলাম, সেটা বলেছিলাম যে মৌলরা সাধারণত তার লাস্ট কক্ষপথে 8খানা ইলেকট্রন আনার চেষ্টা করে। কখন? যৌগ গঠন করার সময়। কিন্তু সমযোজী বন্ধনের ক্ষেত্রে যেহেতু দুটো মৌলই অধাতু, তাহলে তার কারণে কেউ ইলেকট্রন ত্যাগ করতে পারে না। আর যেহেতু কেউ একজন ইলেকট্রন ত্যাগ করতে পারে না, সেহেতু অন্য আরেকজন কি করতে পারে না? ইলেকট্রন গ্রহণ করতে পারে না। তাহলে ওদের মধ্যে, এই মৌলগুলোর মধ্যে যদি ইলেকট্রনের কম হয়, 8খানা ইলেকট্রনের কম হয়, তাহলে তাদের কাছে ইলেকট্রন কি করে আসে সেটাই আমরা আজকে জানবো সমযোজী বন্ধনের মাধ্যমে। মনে কর আমি একটা এক্সাম্পল নিই। কিসের এক্সাম্পল নেওয়া যায়? মনে কর মিথেনের এক্সাম্পল নিই, ঠিক আছে? আচ্ছা দেখ, আমি এই ক্লাসে আরেকটা এক্সট্রা তথ্য দেব। সেটা হলো, তোদের যখন আমি বলেছি সাধারণত 8খানা, লাস্ট কক্ষপথে সাধারণত 8খানা ইলেকট্রন আনার চেষ্টা করে। এবার কিছু কিছু যৌগ আছে যেই যৌগগুলো কিছু কিছু মৌল আছে যেই মৌলগুলো লাস্ট কক্ষপথে 2খানা ইলেকট্রন আনার চেষ্টাও করে। যেরকমের হাইড্রোজেন কি করে? হাইড্রোজেন ওর লাস্ট কক্ষপথে 2টো ইলেকট্রন আনার চেষ্টা করে। আর বাকি যারা রয়েছে তারা সাধারণত কি করে? লাস্ট কক্ষপথে 8খানা ইলেকট্রন আনার চেষ্টা করে। তাছাড়া লিথিয়াম আছে, লিথিয়ামও কি করে? লাস্ট কক্ষপথে 2টো ইলেকট্রন আনার চেষ্টা করে। এগুলো নিয়ে অত তোদের মাথা ঘামাতে হবে না। বড় ক্লাসে, অর্থাৎ ক্লাস 10-এ আমি যেই ভিডিওটা দেবো সেই ভিডিওতে তোরা জানতে পারবি। তোদের ক্লাসে এত এক্সট্রা লাগবে না। শুধু মনে রাখ যে হাইড্রোজেন কি করে? অন্য মৌলরা যেরকম লাস্ট কক্ষপথে 8খানা ইলেকট্রন আনার চেষ্টা করে, হাইড্রোজেন ওর লাস্ট কক্ষপথে 2খানা ইলেকট্রন আনার চেষ্টা করে। এইবার তাহলে এইখানটাতে কি রয়েছে? কার্বন রয়েছে। তাহলে আমরা কি জানি? কার্বনের কার্বনের কি পরমাণুর ক্রমাঙ্ক হলো 6 আর হাইড্রোজেনের পরমাণুর ক্রমাঙ্ক কত? হাইড্রোজেনের পরমাণুর ক্রমাঙ্ক হলো 1। এবার কথা হচ্ছে যে আমরা যদি এই কার্বনকে কি করি? কার্বনকে যদি অঙ্কন করি, এইখানটাতে কার্বনকে যদি আমি অঙ্কন করি, এটা হলো কার্বনের নিউক্লিয়াস।
তাহলে প্রথম কক্ষপথে দুটো ইলেকট্রন এবং সেকেন্ড কক্ষপথে কটা থাকবে? চারটে। একটা, দুটো, তিনটে, চারটে। এটা কি হলো? কার্বন হলো। এটা কি হলো? কার্বন হলো। তাহলে কার্বন যখন হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হবে তখন কার্বন কি চাইবে? কার্বন যখন যৌগ গঠন করবে তখন কি চাইবে? লাস্ট কক্ষপথে 8খানা ইলেকট্রন চলে আসলেই কার্বন খুশি হবে। এখানে একটা ইলেকট্রন, আমি এখানে আরেকটা ইলেকট্রনকে ক্রস দিয়ে প্রকাশ করলাম। এখানে আরেকটা ইলেকট্রন আসলে, এইখানে আরেকটা ইলেকট্রন আসলে, এখানে আরেকটা ইলেকট্রন আসলে, তাহলে টোটাল লাস্ট কক্ষপথে 8খানা ইলেকট্রন চলে আসবে। এবার কথা হচ্ছে যে এই বাকি 4খানা ইলেকট্রন এই কার্বন কোথার থেকে পাবে? কেউ একজন দিলে তবেই তো পাবে। কিন্তু এইখানটাতে আগেই বলে দিয়েছি, অধাতুরা কেউ কাউকে ইলেকট্রন দেয় না। কেউ কাউকে যদি ইলেকট্রন না দেয় তাহলে এই এক্সট্রা ইলেকট্রনটা কোথার থেকে আসবে? যার কারণে এই অধাতু যখন বন্ধন গঠন করে তখন ওরা কি চেষ্টা করে? ওরা চেষ্টা করে যে ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে ওদের লাস্ট কক্ষপথে 8খানা ইলেকট্রন, আর হাইড্রোজেন কি চাই? লাস্ট কক্ষপথে 2খানা ইলেকট্রন নিয়ে আসার চেষ্টা করে। এবার শেয়ার করার মাধ্যমে কিভাবে? শেয়ার করার মাধ্যমে হলো, আমি একটা গল্প বলি তাহলে বুঝতে পারবি। মনে কর আমি আর তুই, ঠিক আছে? আমি আর তুই, আমরা দুজন, আমাদের দুইজনের খুব বেশি টাকা পয়সা নেই, আমরা হলো গরিব মানুষ, ঠিক আছে? এবার যেহেতু আমরা দুইজনই গরিব মানুষ, সেহেতু আমার কখনো কখনো টাকার দরকার হয়, তোরও কখনো কখনো টাকার দরকার হয়। তাই এই সমস্যাটা সলভ করার জন্য আমি আর তুই দুইজনে মিলে একটা সংস্থা তৈরি করলাম। এবার এই সংস্থাতে আমি কিছু টাকা জমা রাখলাম। মনে কর আমি 10,000 টাকা জমা রাখলাম, তুইও কি করলি? আমি যেহেতু 10,000 টাকা জমা রেখেছি, তুইও 10,000 টাকা জমা রাখলি। তাহলে টোটাল আমাদের সংস্থাতে কত টাকা হলো? 20,000 টাকা হলো। এবার তোর যখন টাকার দরকার হলো তখন তুই ওই সংস্থার থেকে টাকা নিয়ে নিলি, 20,000 টাকা নিয়ে নিলি, তখন আমি কিছুই মনে করব না, ঠিক আছে? কেন মনে করব না? কারণ আমি জানি তোর যখন ওই টাকাটা মিটে যাবে, মানে কাজটা মিটে যাবে, তখন তুই আবার ওই টাকাটা ব্যাক করবি সংস্থাতে। আর আমিও ঠিক সেম ভাবে যখন আমার দরকার হলো, তুই যখন টাকা ব্যাক করলি, ব্যাক করার পরে অনেকদিন পরে আমার আবার দরকার হলো, তখন আমি এই সংস্থার থেকে টাকা নিলাম, আমার সমস্যা মিটে গেল, আমি আবার সংস্থাতে রেখে দিলাম। এরকম একটা ঘটনা ঘটে। অর্থাৎ আমরা পরস্পরের কাছে কি করি? শেয়ার করি, ঠিক আছে? শেয়ার করার মাধ্যমে বন্ধন তৈরি করে। এরাও ঠিক সেরকমেরই একটা পদ্ধতি অবলম্বন করে। কার্বন আর হাইড্রোজেন এরকমের পদ্ধতি বা অন্যান্য সমযোজী বন্ধনের যে অধাতু থাকে, তারা ঠিক এই সেম ঘটনাটাই ঘটায়। কি ঘটনা ঘটায়? কার্বন কি বলে আর হাইড্রোজেন কি বলে? দেখ, আমি এই এক্সট্রা ইলেকট্রনগুলো মুছে দিচ্ছি, এখন একটুখানি বোঝার জন্য মুছে দিচ্ছি। তাহলে আমি কি বলেছি? আমি বলেছি যে এরা কি করে? এরা হলো সংস্থা গঠন করে। মনে কর এইখানটাতে হাইড্রোজেন রয়েছে, হাইড্রোজেনের লাস্ট কক্ষপথে একটা ইলেকট্রন রয়েছে, এইখানটাতে আরেকটা হাইড্রোজেন রয়েছে, এর লাস্ট কক্ষপথে একটা ইলেকট্রন রয়েছে, এইখানটাতেও একটা হাইড্রোজেন রয়েছে, এর লাস্ট কক্ষপথে একটা ইলেকট্রন রয়েছে, এইখানটাতে আরেকটা হাইড্রোজেন রয়েছে, এর লাস্ট কক্ষপথে একটা ইলেকট্রন রয়েছে। বুঝেছিস? আমি যখন বোঝালাম তখন কি বলেছিলাম? আমার কাছে কিছু টাকা একটা সংস্থায়, তোর কাছে কিছু টাকা একটা সংস্থায়। তাহলে এটা মনে কর কার্বনটা মনে কর আমি, হাইড্রোজেনটা মনে কর তুই। তাহলে তোর কাছে যে একটা টাকা রয়েছে সেই টাকাটা এখানটাতে রাখলি, তাহলে কার্বনের যে টাকাটা রয়েছে ওর টাকাটা এখানটাতে রাখলো। তাহলে টোটাল কটা ইলেকট্রন হলো? এইখানটাতে দুটো ইলেকট্রন হলো, ঠিক আছে? আচ্ছা, এরপরে কার্বনের এই ইলেকট্রনটা ও এইখানটাতে রাখলো, আর হাইড্রোজেনের এই ইলেকট্রনটা ও এইখানটাতে রাখলো। এখানে কটা ইলেকট্রন হলো? দুটো ইলেকট্রন হলো। আচ্ছা, হাইড্রোজেন কি করলো? এখানকার এই ইলেকট্রনটা এখানটাতে রাখলো, আর কার্বন এখানকার ইলেকট্রনটা এখানটাতে রাখলো। কটা ইলেকট্রন হলো? দুটো ইলেকট্রন হলো। এখানটা তো সেম জিনিসটাই ঘটবে, এর ইলেকট্রনটা এখানে রাখবে, এর ইলেকট্রনটা এখানটাতে রাখবে, এরকমের ঘটনাই তো ঘটবে। এইবার কি করবে? এই যে ইলেকট্রন গুলো রয়েছে, এই ইলেকট্রন গুলোকে শেয়ার করবে যার যখন দরকার হবে। কার্বনের লাস্ট কক্ষপথে কটা ইলেকট্রনের দরকার হবে? 8খানা ইলেকট্রনের দরকার হবে। এখানটাতে গুনে দেখ, বাইরে 8খানা, এদের সংস্থার মধ্যে 8খানা ইলেকট্রন আছে কিনা? 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা রয়েছে। এই যে এই দুটোর কথা বলছি, এই দুটো,
এই দুটো, এই দুটো আর এই দুটো, এই যে গোল গোল করে দিয়েছি এইগুলো হলো অ্যাকচুয়ালি সংস্থা। ঠিক আছে, বোঝানোর জন্য আমি বলছি। আচ্ছা, তাহলে এই যে 8খানা ইলেকট্রন কার দরকার হবে? কার্বনের যখন দরকার হবে কার্বন তখন ইউজ করবে, আবার কার্বনের যখন দরকার মিটে যাবে তখন এই বাকিগুলোকে এই সংস্থার মধ্যে আবার রেখে দেবে। ঠিক আছে, বোঝার জন্য বলছি। ঠিক সেম ভাবে কি করবে, এই হাইড্রোজেনের লাস্ট কক্ষপথে কটা লাগবে? দুটো লাগবে। এই হাইড্রোজেনের কটা লাগবে? দুটো লাগবে। এরও দুটো লাগবে, এরও দুটো লাগবে। তাহলে ও কি করবে, এই দুটোকে ওর যখন দরকার হবে তখন নিয়ে নেবে, এই দুটোকে ওর যখন দরকার হবে নিয়ে নেবে, এই দুটোকে ওর যখন দরকার হবে নিয়ে নেবে, এই দুটোকে ওর যখন দরকার হবে নিয়ে নেবে। এবার এই যে ইলেকট্রন শেয়ার করলো, শেয়ার করছে, ঠিক আছে, এই শেয়ারের মাধ্যমে এক ধরনের বন্ধন তৈরি হয়। সেই বন্ধনকে আমরা কি বলি? সমযোজী বন্ধন বলি। যাই হোক, আমি যে কনফিগারেশন এখানটাতে এঁকেছি এটা অ্যাকচুয়ালি বোঝার জন্য এঁকেছি। তোদের বইয়ে যেভাবে রয়েছে আমি একটু পরেই দেখাচ্ছি, তোরা কি করে পরীক্ষার হলে লিখে আসবি সেটাও আমি বলে দিচ্ছি, কিন্তু এটা বোঝার জন্য জরুরি তাই আমি আঁকলাম। ক্লিয়ার? এখানটাতে আশা করছি তোদের কারোর অসুবিধা নেই। এবার এই যে দুটো দুটো করে ইলেকট্রন নিচ্ছে, দুটো দুটো করে ইলেকট্রন আমরা বারবার লিখবো না। কি লিখবো? দুটো দুটো ইলেকট্রনের বদলে আমরা কি করতে পারি, এরকম একটা ড্যাশ দিয়ে প্রকাশ করতে পারি। এই দুটো দুটো ইলেকট্রনের যে সংস্থা, এই দুটো দুটো ইলেকট্রনের সংস্থাকে আমরা কি করতে পারি, এরকমের ড্যাশ দিয়ে প্রকাশ করতে পারি। ড্যাশটাই হলো বন্ধন। ঠিক আছে, তাহলে দুটো দুটো সংস্থাকে আমরা কি দিয়ে প্রকাশ করলাম? ড্যাশ দিয়ে প্রকাশ করলাম, যেটাকে কি বলা হচ্ছে? বন্ধন বলা হচ্ছে। আর এই বন্ধনকে কি বলা হবে? সমযোজী বন্ধন। সমযোজী বন্ধন। আশা করি কারোর অসুবিধা নেই এইখানটাতে, কারোর কোনো অসুবিধা নেই এইখানটাতে। তাহলে আমরা কি এইখানটাতে কি কাজ করতে পারি? কার্বনের ক্ষেত্রে কি কাজ করতে পারি? দেখ, কার্বন এইখানটাতে লিখতে পারি, মাঝখানে কার্বন লিখতে পারি। এবার কার্বনের সঙ্গে এখানটাতে সংস্থা দুটো দুটো ইলেকট্রন রয়েছে, দুটো ইলেকট্রনের জন্য আমি কি করতে পারি? একটা ড্যাশ দিতে পারি, যেটা হলো সমযোজী বন্ধন। কার সঙ্গে? এই হাইড্রোজেনের সঙ্গে রয়েছে। আচ্ছা, এইখানটাতে দুটো সংস্থা, একটা সংস্থা অর্থাৎ দুটো ইলেকট্রনের জন্য আমি কি করতে পারি? এখানে হাইড্রোজেনের সঙ্গে রয়েছে, এইখানটাতে হাইড্রোজেনের সঙ্গে রয়েছে, আবার এখানটাতেও কি রয়েছে? হাইড্রোজেনের সঙ্গে রয়েছে। তাহলে এই যে জিনিসটা তোরা জানলি, এটাই কি? এটাই হলো মিথেন বা CH4 এর কি গঠন। ঠিক আছে, তাহলে তোদের পরীক্ষায় আসতে পারে এখান থেকে এরকমের প্রশ্ন আসতে পারে। কেমন প্রশ্ন আসতে পারে? একটা সমযোজী বন্ধনের মধ্যে বা একটা বন্ধনের মধ্যে কতগুলো ইলেকট্রন বর্তমান থাকে। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি একটা সমযোজী বন্ধনের মধ্যে দুখানা ইলেকট্রন বর্তমান রয়েছে, তাই তো? তাহলে একটা CH এর মধ্যে যে বন্ধন রয়েছে তার মধ্যে কতগুলো ইলেকট্রন রয়েছে? দুটো রয়েছে। আর চারখানার মধ্যে কতগুলো রয়েছে? টোটাল 8খানা রয়েছে। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? অথবা এরকমের প্রশ্ন আসতে পারে যে একখানা সমযোজী বন্ধন কত জোড়া ইলেকট্রন দিয়ে গঠিত? তাহলে কি হবে? এক জোড়া হবে। ঠিক আছে, আমরা কি জানি? এক জোড়া মানেই দুটো, তাই তো? তাহলে একটা সমযোজী বন্ধনের মধ্যে এক জোড়া ইলেকট্রন থাকে, আর অথবা একটা সমযোজী বন্ধনের মধ্যে দুখানা ইলেকট্রন থাকে। ক্লিয়ার হয়েছে? এইবার তোদের বইয়ের কথায় আসছি, কিভাবে তোদের বইয়ে বুঝিয়ে দিয়েছে সেটাই আমি আসছি। তাহলে বইয়ে কি করে বুঝিয়ে দিয়েছে? দেখ, বইয়ে এই যে ভেতরে আমি যে অংশটা এঁকেছি বা ফার্স্ট কক্ষপথ এঁকেছি, এই ফার্স্ট কক্ষপথ আঁকেনি। ঠিক আছে, বইয়ে কি করেছে? ফার্স্ট কক্ষপথ আঁকেনি। বইয়ে যতগুলো এক্সাম্পল দিয়েছে সবগুলোতে লাস্ট কক্ষপথ দিয়ে বুঝিয়ে দিয়েছে। ঠিক আছে, তাহলে আমরা এই মিথেনেরটা আঁকলাম। তাহলে মিথেন তো অলরেডি বুঝেই গেছিস, তাহলে মিথেন বাদে অন্য যে কোনো একটা এক্সাম্পল নিই, সেই এক্সাম্পল দিয়ে তোদের বুঝিয়ে দিচ্ছি বইয়ে কি করেছে। মনে কর আমি কি আঁকলাম? NH3 বা অ্যামোনিয়া আঁকলাম। অ্যামোনিয়ার মধ্যে কি আছে? অ্যামোনিয়ার মধ্যে আছে নাইট্রোজেন। নাইট্রোজেনের পরমাণুর ক্রমাঙ্ক কত? 7। আর হাইড্রোজেনের পরমাণুর ক্রমাঙ্ক কত? 1। তাহলে বইয়ে কিভাবে করে দেওয়া আছে? দেখ,
নাইট্রোজেনের ফার্স্ট কক্ষপথে কটা ইলেকট্রন থাকবে? দুটো ইলেকট্রন থাকবে। আর লাস্ট কক্ষপথে কটা থাকবে? 5টা থাকবে, তাই তো? তাহলে নাইট্রোজেনের লাস্ট কক্ষপথে কটা ইলেকট্রন থাকবে? 5খানা ইলেকট্রন থাকবে, তাই তো? তাহলে এইখানটাতে থাকবে 1টা 2টো 3টে 4টে 5টা, তাই তো? এরকমের থাকবে। আর হাইড্রোজেনের লাস্ট কক্ষপথে কতগুলো ইলেকট্রন থাকবে? হাইড্রোজেনের লাস্ট কক্ষপথে কতগুলো থাকবে? 1টা থাকবে। তাহলে এইখানটাতে থাকবে হাইড্রোজেন, এইখানটাতে হাইড্রোজেন, আচ্ছা এইখানটাতে হাইড্রোজেন থাকবে একটা, আর এইখানটাতে আরেকটা হাইড্রোজেন থাকবে, এখানটাতে আরেকটা হাইড্রোজেন থাকবে, তাই তো? তাহলে এরা শেয়ার করবে কি করে? এরা শেয়ার করবে কি করে? এই শেয়ারিং দেখানোর জন্য কি করেছে, এই লাস্ট কক্ষপথকে ওরা পরস্পরের মধ্যে প্রবেশ করিয়ে দিয়েছে। আমি এখন যেরকমের করে লিখলাম এরকমের করে না লিখে একটাকে আরেকটার ভিতরে প্রবেশ করিয়ে দিয়েছে। মনে কর এই হাইড্রোজেনের লাস্ট কক্ষপথ কি করে এঁকেছে? এইভাবে করে এঁকেছে, কি এই নাইট্রোজেনের ভেতরে প্রবেশ করিয়ে দিয়েছে, নাইট্রোজেনের লাস্ট কক্ষপথের ভেতরে প্রবেশ করিয়ে দিয়েছে। এই হাইড্রোজেনেরটাও কি করেছে? এই নাইট্রোজেনের ভেতরে প্রবেশ করিয়ে দিয়েছে। আর এই হাইড্রোজেনেরটা কি করেছে? লাস্ট কক্ষপথ এই নাইট্রোজেনের ভেতরে প্রবেশ করিয়ে দিয়েছে, এরকমের করে করে দিয়েছে। এই যে ভেতরে যে অংশটা দেখতে পাচ্ছিস, এই যে অংশটা এখন আমি দাগ দিচ্ছি, এই অংশটা হলো কমন অংশ। এই কমন অংশের মধ্যেই নাইট্রোজেনের একটা ইলেকট্রন, হাইড্রোজেনের একটা ইলেকট্রন দিয়ে দিয়েছে। আর এই কমন অংশটাকেই সংস্থা। ক্লিয়ার? আমি যেভাবে করেছিলাম এটা তোদের বোঝানোর জন্য দিয়েছিলাম, আর এটা হলো তোদের বইয়ে এক্সাম্পল হিসেবে দেওয়া আছে। আশা করি তোদের ক্লিয়ার হয়েছে, এখানটাতে কারোর কোনো অসুবিধা নেই। তাহলে আমরা কি করতে পারি? তাহলে আমরা এই জিনিসটা ভালো করে আঁকতে পারি, এরকম করে আঁকতে পারি তো? তাহলে নাইট্রোজেনের কক্ষপথকে বাড়িয়ে দিই সুন্দর করে, এই তো। তাহলে কি হয়েছে? এইখানটাতে সংস্থা রয়েছে, এই ভেতরে কি করলাম? দুখানা ইলেকট্রন দিয়ে দিলাম, এখানে দুটো ইলেকট্রন দিয়ে দিলাম, এখানে দুটো ইলেকট্রন দিয়ে দিলাম। তাহলে এই দুটো ইলেকট্রনকে এই নাইট্রোজেনও শেয়ার করেছে, এই হাইড্রোজেনও শেয়ার করেছে, এই দুটো ইলেকট্রনকে এই হাইড্রোজেনও শেয়ার করেছে, এই নাইট্রোজেনও শেয়ার করেছে, এই দুটো ইলেকট্রনকে এই হাইড্রোজেনও শেয়ার করেছে, এই দুটো ইলেকট্রনকে এই নাইট্রোজেনও শেয়ার করেছে। তাহলে নাইট্রোজেনের লাস্ট কক্ষপথে টোটাল কতগুলো ইলেকট্রন হলো? 2 আর 2 4 আর 2 6 আর 2 8খানা। হাইড্রোজেনের লাস্ট কক্ষপথে কটা হলো? দুটো করে হয়েছে। ক্লিয়ার হয়েছে? তা প্রথমেই তো আমি এটা বলেছিলাম যে কি হয়, হাইড্রোজেন লিথিয়াম এইগুলো বাদ দিয়ে বাকি যে মৌলগুলো রয়েছে সেই মৌলগুলো সাধারণত লাস্ট কক্ষপথে কতগুলো ইলেকট্রন নিয়ে আসার চেষ্টা করে? 8খানা ইলেকট্রন চেষ্টা করে। ক্লিয়ার হয়েছে? তা বড় ক্লাসে উঠলে জানতে পারবি কিছু ব্যতিক্রম রয়েছে। হাইড্রোজেন, লিথিয়াম, বেরিলিয়াম এইগুলো সাধারণত লাস্ট কক্ষপথে 2খানা ইলেকট্রন নিয়ে আসার চেষ্টা করে। দেখ এখন অত ডিটেলসে জানা লাগবে না, শুধু মনে রাখ যে তোদের বইয়ে শুধু হাইড্রোজেনেরটা দেওয়া রয়েছে, তার জন্য মনে রাখবি হাইড্রোজেনের লাস্ট কক্ষপথে কটা ইলেকট্রন নিয়ে আসতে চাই? 2খানা ইলেকট্রন নিয়ে আসতে চাই। আর নাইট্রোজেন লাস্ট কক্ষপথে কটা নিয়ে আসতে চাই? 8খানা ইলেকট্রন নিয়ে আসতে চাই। ক্লিয়ার এখানটাতে? তাহলে আমি এই জিনিসটাকেই সুন্দরভাবে এরকম করে লিখতে পারি। এই নাইট্রোজেন কি করতে পারে? এই নাইট্রোজেন এইখানটাতে যেহেতু দুটো ইলেকট্রন রয়েছে, তাহলে এই পাশে হাইড্রোজেনের সঙ্গে একটা বন্ধন গঠন করবে। এই নাইট্রোজেন এখানে দুটো ইলেকট্রন রয়েছে, তাহলে এখানকার হাইড্রোজেনের সঙ্গে একটা বন্ধন গঠন করবে। এখানে দুটো ইলেকট্রন রয়েছে, তার জন্য এখানে একটা হাইড্রোজেন বন্ধন গঠন করবে। আর এই যে দুটো ইলেকট্রন রয়েছে বাকি, একে বলা হয় নিঃসঙ্গ পেয়ার। নিঃসঙ্গ মানে কি? ওর সঙ্গে কারোর কি হয়নি? বন্ধুত্ব হয়নি বা শেয়ারিং হয়নি, তার জন্য নিঃসঙ্গ। তার জন্য এই নিঃসঙ্গ পেয়ারকে আমি এইখানটাতে দিয়ে দিতে পারি, এইভাবে করে লেখা যায়। ক্লিয়ার হয়েছে? আশা করছি তোদের কারোর কোনো এইটুকুতে অসুবিধা নেই, আচ্ছা, আমি আরো কতগুলো এক্সাম্পল দেওয়ার আগে আরো অনেকগুলো এক্সাম্পল তোদের দেব। আর এক্সাম্পল দেওয়ার আগে আরো একটা জিনিস আলোচনা করব, সেটা হলো সব সময় একটা জিনিস খেয়াল করেছিস, এই যে নাইট্রোজেন, কার্বন, এদেরকে আমি সবসময় মাঝখানে রাখছি, হাইড্রোজেনকে সবসময় পাশে রাখছি, তাই তো? এই নাইট্রোজেন, তারপরে এখানে কার্বন সবসময় মিডিলে থাকছে।
কার্বন, নাইট্রোজেন এগুলো মিডিলে থাকছে, কিন্তু হাইড্রোজেন সবসময় নাইট্রোজেনের পাশে বা কার্বনের পাশে থাকছে। কেন আমি হাইড্রোজেনকে মাঝখানে রাখলাম না, কেন এই পাশে হাইড্রোজেনকে মাঝখানে না রেখে কার্বনকে বাইরে দিলেও তো পারতাম, কেন করলাম না এই ঘটনা? কারণ হলো যেই সব মৌলের যোজ্যতা বেশি তাদেরকে মাঝখানে রাখা হয়, আর মাঝখানে যে মৌলটা থাকে সেটাকে কি বলা হয়? কেন্দ্রীয় পরমাণু বলা হয়। তাহলে পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, কেন্দ্রীয় পরমাণু কাকে বলে। তাহলে কি হবে? মাঝখানে, তাহলে যেই মৌলটার কেন্দ্রীয় মৌল কাকে বলে? তাহলে যেই মৌলটার কি হবে? যোজ্যতা বেশি, সেই মৌলটাকে কি করা হয়? মাঝখানে রাখা হয়। কিসের ক্ষেত্রে? সমযোজী বন্ধন গঠন করার ক্ষেত্রে যেই মৌলটার যোজ্যতা সব থেকে বেশি তাকে কি করা হয়? মাঝে রাখা হয়, আর বাকিগুলোকে তার পাশে রাখা হয়। মাঝে যে মৌলটা থাকে তাকে কেন্দ্রীয়, কেন্দ্রীয় মানে কি? মিডিলে রয়েছে, কেন্দ্রীয় কি বলা হয়? মৌল বলা হয় বা কেন্দ্রীয় পরমাণু বলা হয়। ক্লিয়ার হয়েছে? তাহলে এই দুটো এক্সাম্পলে কেন্দ্রীয় পরমাণু কোনটা? নাইট্রোজেন আর কার্বন। আর তাদের আরেকটা জিনিস হলো যোজ্যতা কাকে বলে? হাইড্রোজেন দিয়েও যোজ্যতার একটা সংজ্ঞা দেওয়া যায়, কতগুলো হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়েছে বা কতগুলো ক্লোরিনের সঙ্গে যুক্ত হতে পারে, সেটাও কি যোজ্যতার একটা সংজ্ঞা। তোরা পড়েছিস, মানে সম্ভবত ক্লাস 6 অথবা 7-এ পড়েছিস। আমি আর কটা এক্সাম্পল দিচ্ছি, আর কটা এক্সাম্পল দিলে একদম ক্লিয়ার হয়ে যাবে। মনে কর আমাদের সব থেকে ইম্পর্টেন্ট এক্সাম্পল সেটা হলো জল। জলের কথা বল। তাহলে জলটা কি? প্রথমে আসি জলের কেন্দ্রীয় মৌল কোনটা? এই যে জলের সংকেত আমি লিখলাম, কেন্দ্রীয় মৌল কোনটা? তাহলে আমাদের কি দেখতে হবে? জলের মধ্যে কার যোজ্যতা বেশি? আমরা কি জানি? এখানটাতে কটা অক্সিজেন রয়েছে? একটা অক্সিজেন রয়েছে। হাইড্রোজেন কটা রয়েছে? দুটো হাইড্রোজেন রয়েছে। তাহলে একটা অক্সিজেনের সঙ্গে দুটো হাইড্রোজেন যুক্ত হয়েছে, তার মানে কি? অক্সিজেনের পাওয়ার বেশি, তাহলে অক্সিজেনের কি যোজ্যতা বেশি। আর অক্সিজেনের যেহেতু যোজ্যতা বেশি, তাহলে কি ঘটনা ঘটবে? তাহলে অক্সিজেন মাঝে থাকবে, এটাই তো বললাম, অর্থাৎ অক্সিজেন কেন্দ্রীয় পরমাণু হবে। আচ্ছা, তাহলে এইখানটাতেও ঠিক সেরকমের নাইট্রোজেনের NH3, অর্থাৎ একখানা নাইট্রোজেনের সঙ্গে 3খানা হাইড্রোজেন যুক্ত হয়েছে। আর আমরা কি জানি যোজ্যতা কাকে বলে? যে কটা হাইড্রোজেন যুক্ত হতে পারে, সর্বোচ্চ যে কটা হাইড্রোজেন যুক্ত হতে পারে সেটাকেই যোজ্যতা বলা হয়। তাহলে সর্বোচ্চ কটা হাইড্রোজেন? 3খানা হাইড্রোজেন যুক্ত হয়েছে, তার মানে কি নাইট্রোজেনের যোজ্যতা হলো 3। আর আমরা এটাও জানি হাইড্রোজেনের যোজ্যতা কত? 1 করে। তাহলে হাইড্রোজেনের যোজ্যতা 1 আর নাইট্রোজেনের যোজ্যতা 3। তাহলে এর থেকেও আমরা বলতে পারি নাইট্রোজেনটা কি কেন্দ্রীয় পরমাণু, তার জন্য ওকে মাঝখানে রাখবো। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, আর জলের ক্ষেত্রে কি হবে? জলের ক্ষেত্রেও সেম জিনিসটাই ঘটবে, জলের ক্ষেত্রে অক্সিজেন মাঝখানে থাকবে। এবার তাহলে এই জিনিসটাকে যদি আমরা এইভাবে করে আঁকি, আচ্ছা এই যে এইভাবে করে এঁকেছি, এর একটা নির্দিষ্ট নাম আছে, এর নাম কি? লুইস ডট পদ্ধতি। ঠিক আছে? তাহলে পরীক্ষায় আসতে পারে লুইস ডট পদ্ধতির সাহায্যে অ্যামোনিয়া অথবা জল অথবা হাইড্রোজেন অথবা নাইট্রোজেন অথবা মিথেন, এদের কি বলে? এদের কি করো? এদের বন্ধন গঠন দেখাও। তাহলে কি করতে হবে? তাহলে এই যে পদ্ধতি আমরা এঁকেছি, এটাই হলো লুইস ডট পদ্ধতি। এইভাবে করেই তোদের আঁকতে হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে জলেরটা আমি দেখিয়ে দিই, জলের ঘটনা কি ঘটে। তাহলে এখান থেকে আমরা জানলাম কি? অক্সিজেনের যোজ্যতা বেশি। অক্সিজেনের যেহেতু যোজ্যতা বেশি, তাহলে অক্সিজেন কোথায় থাকবে? মাঝে থাকবে। আচ্ছা, অক্সিজেন থাকবে মাঝে, আর ওর পাশ দিয়ে কারা থাকবে? ওর সাগরেট। ওর সাগরেট কারা? হাইড্রোজেন হলো ওর সাগরেট। এবার কথা হচ্ছে যে অক্সিজেনের আমাদের কি জানতে হবে? অক্সিজেনের লাস্ট কক্ষপথে কতগুলো ইলেকট্রন রয়েছে সেটা জানতে হবে। তাহলে লাস্ট কক্ষপথে ইলেকট্রন জানার জন্য আমাদের আরো একটা জিনিস জানতে হবে, অক্সিজেনের পরমাণুর ক্রমাঙ্ক কত? অক্সিজেনের পরমাণুর ক্রমাঙ্ক কত? অক্সিজেনের পরমাণুর ক্রমাঙ্ক হলো 8। তাহলে 8 মানে প্রথম কক্ষপথে 2টো, লাস্ট কক্ষপথে কটা? 6টা। তাহলে আমরা কি করতে পারি? তাহলে অক্সিজেনের লাস্ট কক্ষপথে 6খানা ইলেকট্রন আঁকতে পারি। দেখ, 6খানা ইলেকট্রনকে এইভাবে করে লিখলাম। ঠিক আছে? 1 2 3 আচ্ছা, এইভাবে করে তোদের যেহেতু শেখায়নি, বইও নেই, এইভাবে করে দেওয়ার দরকার নেই। ঠিক আছে? আগে যেমন করে বলেছিলাম ওইভাবেই। তাহলে লাস্ট কক্ষপথ আমি এখানটাতে আঁকলাম। লাস্ট কক্ষপথে কটা হবে? 6টা। 1 2 3 4 5টা 6টা।
ঠিক আছে, তাহলে অক্সিজেনের এটা আমি কি এঁকেছি, লাস্ট কক্ষপথ এঁকেছি, ফার্স্ট কক্ষপথ আঁকিনি। ফার্স্ট কক্ষপথ আঁকা লাগবে না, কারণ এখানটাতেই বলে দিলাম যে ফার্স্ট কক্ষপথ আঁকাও যা না আঁকাও তাই লাস্ট কক্ষপথেই সব ঘটনা ঘটছে, তাই না? তাহলে অক্সিজেনের লাস্ট কক্ষপথে কটা ইলেকট্রন রয়েছে, 6টা ইলেকট্রন রয়েছে। আর হাইড্রোজেনের লাস্ট কক্ষপথে কটা রয়েছে, হাইড্রোজেনের লাস্ট কক্ষপথে আছে হলো একটা। তাহলে কি করব, এর যে লাস্ট কক্ষপথটা আঁকবো এটা এর মধ্যে প্রবেশ করিয়ে দেবো, এই কথাটাই তো বললাম। তাহলে এইখানটাতে যে হাইড্রোজেন রয়েছে তার লাস্ট কক্ষপথেও কি অক্সিজেনের লাস্ট কক্ষপথের মধ্যে প্রবেশ করিয়ে দেবো। আর কি করব, এইখানটাতে এই জায়গাটাতে যেই ইলেকট্রনটা রয়েছে সেই ইলেকট্রনটাকে কোথায়, এই সংস্থার ভিতরে প্রবেশ করিয়ে দেব, তাই তো? তাহলে এইখানটাতে কি ঘটনা ঘটলো, তাহলে এইখানটাতে এই যে দুটো ইলেকট্রন, এই দুটো ইলেকট্রনকে এই অক্সিজেন আর হাইড্রোজেন দুইজনে শেয়ার করবে, আবার এই দুটো ইলেকট্রনকে এই অক্সিজেন আর এই হাইড্রোজেন দুজন মিলেই শেয়ার করবে। তাহলে দেখ অক্সিজেনের লাস্ট কক্ষপথে কতগুলো ইলেকট্রন চলে আসলো, 1 2 3 4 5 6 7 8খানা ইলেকট্রন চলে আসলো। এই হাইড্রোজেনের লাস্ট কক্ষপথে কতগুলো ইলেকট্রন চলে আসলো, 2খানা। এই হাইড্রোজেনের লাস্ট কক্ষপথে 2খানা ইলেকট্রন চলে আসলো, ঠিক আছে? তাহলে আমি যে এই কথাটা প্রথমে বলেছিলাম সেটার সঙ্গে মিলেছে। তাহলে আমি কি বলেছিলাম, হাইড্রোজেন, লিথিয়াম, বেরিলিয়াম এইগুলো বাদ দিয়ে বাকি যে মৌলগুলো রয়েছে সাধারণত 8খানা, লাস্ট কক্ষপথে 8খানা ইলেকট্রন আনার চেষ্টা করে। তাহলে অক্সিজেন কি, অক্সিজেন লাস্ট কক্ষপথে 8টা নিয়ে এসছে, হাইড্রোজেন লাস্ট কক্ষপথে কটা নিয়ে এসছে, 2টো নিয়ে এসছে। তাহলে আমরা কি করতে পারি, এই যে জিনিসটা, এই জিনিসটার পরিবর্তে এভাবেও লিখতে পারি, অক্সিজেন রয়েছে, এখানটাতে কতগুলো ইলেকট্রন রয়েছে, 2খানা ইলেকট্রন রয়েছে, তাহলে কি হবে, একটা বন্ধন হবে। এখানে 2টো ইলেকট্রন রয়েছে, তার মানে কি হবে, একটা বন্ধন হবে। এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। আরো দেখ অক্সিজেনের লাস্ট কক্ষপথে 2টো ইলেকট্রন বাকি রয়ে গেছে, সেই 2টো ইলেকট্রন আমি এইখানটাতে লিখে দিতে পারি। এই 2টো ইলেকট্রনকে কি বলা হবে, নিঃসঙ্গ জোড় ইলেকট্রন বলা হবে। কেন নিঃসঙ্গ জোড়, কারণ এরা কারোর সঙ্গে বন্ধনে অংশগ্রহণ করেনি। যেহেতু এরা কারোর সঙ্গে বন্ধনে অংশগ্রহণ করেনি, তাহলে এদেরকে আমরা নিঃসঙ্গ বলবো। তাহলে পরীক্ষায় এরকম প্রশ্ন আসতে পারে যে জলের যে অণু, সেই জলের অণুতে কেন্দ্রীয় পরমাণু অর্থাৎ অক্সিজেনের মধ্যে কতগুলো নিঃসঙ্গ জোড় ইলেকট্রন রয়েছে। তাহলে কতগুলো নিঃসঙ্গ, 2টো নিঃসঙ্গ জোড়, ঠিক আছে? কতগুলো নিঃসঙ্গ জোড় বলেছে, জোড় যখন হবে তখন কটা হবে, 2 জোড়া রয়েছে, তার জন্য 2 জোড়া নিঃসঙ্গ জোড় রয়েছে। আর যদি বলে কতগুলো নিঃসঙ্গ ইলেকট্রন রয়েছে, 4টে নিঃসঙ্গ ইলেকট্রন রয়েছে, 1 2 3 4। তাহলে যখন জোড় বলবে তখন 2 হবে, কারণ কি 1 জোড় মানেই 2টো। ক্লিয়ার? পারবি তাহলে এখানটাতে সবাই? ক্লিয়ার? আচ্ছা, আমি আর কতগুলো এক্সাম্পল তোদের বইয়ে যেগুলো রয়েছে সেগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করব, একটুখানি ওয়েট কর। আচ্ছা, আর কি কি এক্সাম্পল আছে তোদের বইয়ে, আর কি কি এক্সাম্পল আছে? আচ্ছা, ফসফিন আছে, আর কি আছে, তারপরে হাইড্রোজেন সালফাইড আছে, আর কার্বন টেট্রাক্লোরাইড রয়েছে। তাহলে এইগুলো তোরা নিজেরাই করতে পারবি, ঠিক আছে? এগুলো এমন কঠিন কিছু না, তোরা নিজেরাই করতে পারবি। আমি তাও করে দিচ্ছি, কয়েকটা মুছে দিয়ে আগে। আচ্ছা, তাহলে প্রথমে কি আছে, কার্বন টেট্রাক্লোরাইড। কার্বন টেট্রাক্লোরাইডের কত, CCl4। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি যে একটা কার্বনের জন্য 4খানা ক্লোরিন রয়েছে। তাহলে কার যোজ্যতা সব থেকে বেশি, কার্বনের যোজ্যতা বেশি, কারণ আমরা অলরেডি জেনেছি যে কোনো একটা মৌলের সঙ্গে হাইড্রোজেন আর অক্সিজেন যুক্ত হওয়ার ঘটনাকে বা কোনো একটা মৌলের সঙ্গে হাইড্রোজেন বা ক্লোরিন যুক্ত, যে কটা হাইড্রোজেন বা ক্লোরিন যুক্ত হয় সেটাই তার যোজ্যতা, এবং হাইড্রোজেন আর ক্লোরিনের যোজ্যতা কত, 1। তাহলে এইখানটাতে একটা কার্বনের সঙ্গে কতগুলো ক্লোরিন যুক্ত হয়েছে, 4খানা ক্লোরিন যুক্ত হয়েছে। তাহলে এই কার্বনের যোজ্যতা কত, এই কার্বনের যোজ্যতা হলো 4।
আর ক্লোরিনের যোজ্যতা অলরেডি আমরা জানি 1, তাহলে সব থেকে বেশি কার্বনের, তাহলে কার্বন কোথায় থাকবে? মাঝে থাকবে, অর্থাৎ কার্বন কি হবে? কার্বন হবে কেন্দ্রীয় পরমাণু। আচ্ছা, তাহলে প্রথমে আমরা কি জানি? কার্বনের পরমাণুর ক্রমাঙ্ক কত? কার্বনের পরমাণুর ক্রমাঙ্ক হলো 6, আর ক্লোরিনের পরমাণুর ক্রমাঙ্ক কত? 17। তাহলে কি ঘটনা করবো? প্রথমেই মাঝে কি লিখে দেবো? কার্বন লিখে দেবো। তাহলে কার্বনের ফার্স্ট কক্ষপথে 2টো, লাস্ট কক্ষপথে কটা হবে? 4টে হবে। তাহলে এখানটাতে 4টে, তাহলে এখানে লাস্ট কক্ষপথ আমি অঙ্কন করলাম। তাহলে লাস্ট কক্ষপথে 4খানা ইলেকট্রন দিয়ে দিলাম, 1 2 3 4। আচ্ছা, এরপরে কি আছে? ক্লোরিন রয়েছে। তাহলে ক্লোরিনের ফার্স্ট কক্ষপথে 2টো, সেকেন্ড কক্ষপথে কটা? 8টা। আর তাহলে 8 আর 2 10, লাস্ট কক্ষপথে কটা? 7খানা। তাহলে ক্লোরিনের কি করব? ক্লোরিনের 7খানা ইলেকট্রন আমি অঙ্কন করব। তাহলে 1 2 3 4 5 6, এখানে একটা 7। আচ্ছা, এখানটাতে ক্লোরিন থাকবে, এরও কি করব? 1 2 3 4 5 6 7। আচ্ছা, এখানে একটা ক্লোরিন থাকবে, তারও সেম জিনিসটাই করব, 1 2 3 4 5 6 7। এখানেও সেম জিনিসটাই করব, ক্লোরিন 1 2 3 4 5 6 7। এবার কথা হচ্ছে যে এদের মধ্যে সংস্থা বানানোর জন্য কি করতে হবে? এদের যে লাস্ট কক্ষপথ রয়েছে, এই লাস্ট কক্ষপথকে আমাদের কি করতে হবে? মুছে দিয়ে এদের মধ্যে প্রবেশ করিয়ে দিতে হবে, তাই তো? কার্বনের মধ্যে রকমের করে প্রবেশ করিয়ে দেবো। তারপরে কি করব? এই মাঝে যে সংস্থা তৈরি হলো, এর মধ্যে আমরা কি রেখে দেবো? 2খানা করে ইলেকট্রন রেখে দেবো। তাহলে ক্লোরিনের এখানটাতে বাকি কটা ইলেকট্রন রয়েছে? 6টা ইলেকট্রন রয়েছে। তাহলে 1 2 3 4 5 6। ক্লিয়ার? বুঝতে পেরেছিস? আচ্ছা, এটা এখান থেকে কেটে দেবো। তাহলে কি করব? এর মধ্যে প্রবেশ করিয়ে দেবো। এখানটাতে সংস্থার মধ্যে কি থাকবে? 2খানা ইলেকট্রন থাকবে। তাহলে 1 2 3 4 5 6। তাহলে সংস্থার এই বাইরেরটা কেটে দেবো, দিয়ে এর মধ্যে হবে 1 2 3 4 5 6। আর এখানটাতে কি হবে? 2টো ইলেকট্রন হবে। সেম ভাবে এরও সেম ঘটনাটাই ঘটবে, এরও সেম ঘটনাটাই ঘটবে। তাহলে 1 2 3 4 5 6, মাঝে হবে 2টো। বুঝেছিস? এটা হলো কার্বন টেট্রাক্লোরাইড। তাহলে এই দুটো বন্ধনকে এই ক্লোরিন, এই দুটো ইলেকট্রনকে এই ক্লোরিন এবং কার্বন দুজনেই সমানভাবে শেয়ার করে। এই দুটো ইলেকট্রনকে ক্লোরিন কার্বন দুজনেই সেম ভাবে শেয়ার করে। এই দুটো ইলেকট্রনকে ক্লোরিন কার্বন দুজনেই সেম ভাবে শেয়ার করে। এই দুটো ইলেকট্রনকে ক্লোরিন কার্বন দুজনেই সেম ভাবে শেয়ার করে। তাহলে আমরা কি করতে পারি? এই দুটো ইলেকট্রনের জন্য কার্বন আর ক্লোরিনের মধ্যে একটা বন্ধন তৈরি করতে পারি। কার্বন আর ক্লোরিনের মধ্যে, এই কার্বন আর ক্লোরিনের মধ্যে একটা বন্ধন হবে, এই কার্বন আর ক্লোরিনের মাঝে একটা বন্ধন হবে, এই কার্বন আর ক্লোরিনের মাঝে একটা বন্ধন হবে। তাহলে এটা কি হবে? কার্বন টেট্রাক্লোরাইড। আশা করি তোরা এটা বুঝতে পেরেছিস, তোদের কোনো অসুবিধা নেই। ঠিক আছে? তাহলে তাহলে আর কি? আর এখানে গুণে দেখতে পারিস, 8টা কার্বনের লাস্ট কক্ষপথে 8টা হয়ে গেছে, ক্লোরিনের লাস্ট কক্ষপথেও 8টা ইলেকট্রন হয়ে গেছে। আচ্ছা, তোদের বইয়ে আর কিসের এক্সাম্পল দেওয়া রয়েছে? মিথেনেরটা করিয়ে দিয়েছি, অ্যামোনিয়ারটা করিয়ে দিয়েছি, জল। তাহলে এগুলো মোটামুটি আমি করিয়ে দিয়েছি। আর বাকি যেইগুলো রয়েছে, হাইড্রোজেন সালফাইড দেওয়া রয়েছে, তা এইখানটাতে তোদের করে দেওয়া নেই। ঠিক আছে? এখানটাতে তোদের বইয়ে তোদের করে দেওয়া নেই। এখানটাতে শুধু বলে দিয়েছে যে কি বলে, কেন্দ্রীয় পরমাণু কোনটা, কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা কত, আর কি কোন মৌলের যোজ্যতা কত, সেটা বলে দিয়েছে। তাহলে এখানে যেহেতু এখানে কিসের কিসের এক্সাম্পল দেওয়া রয়েছে? হাইড্রোজেন সালফাইড দেওয়া রয়েছে, H2S দেওয়া রয়েছে, ফসফিন দেওয়া রয়েছে, PH3, আর কিসের দেওয়া রয়েছে? নাইট্রোজেন টেট্রাক্লোরাইড, NCl3 দেওয়া রয়েছে। আর বাকি যেইগুলো রয়েছে সেইগুলো আমি মোটামুটি করিয়ে দিয়েছি। ঠিক আছে? বাকি যেইগুলো রয়েছে সেগুলো আমি করিয়ে দিয়েছি। তাহলে এইখানটাতে প্রথমে যেটা বলেছে সেটা হলো কোন মৌলের যোজ্যতা কত। তাহলে যোজ্যতা বের করার আমি যে জিনিসটা বললাম সেটা হলো কি,
কোনো একটা মৌল কতগুলো ক্লোরিনের সঙ্গে বা কতগুলো হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়েছে সেটাই তার যোজ্যতা, কারণ ক্লোরিন এবং হাইড্রোজেনের যোজ্যতাকে এক ধরে নেওয়া হয়। তাহলে এইখানটাতে কি রয়েছে, এই যে সালফার কতগুলো হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়েছে, দুটো হাইড্রোজেনের সঙ্গে যুক্ত রয়েছে, তাহলে সালফারের যোজ্যতা কত 2, আর হাইড্রোজেনের যোজ্যতা আমরা অলরেডি জানি 1। আচ্ছা, তাহলে আরো একটা জিনিস আমরা জেনেছি, যার যোজ্যতা বেশি সে কি হবে, সে হবে কেন্দ্রীয় পরমাণু। তাহলে সালফারের যোজ্যতা বেশি, তাহলে সালফার কি হবে, কেন্দ্রীয় পরমাণু। তারপরে ফসফিনের ক্ষেত্রে কি হবে, PH3। তাহলে হাইড্রোজেনের যোজ্যতা কত, হাইড্রোজেনের যোজ্যতা আমরা জানি অলরেডি 1। আর আমরা আরেকটা জিনিস জানি, কোনো মৌল কতগুলো হাইড্রোজেনের সঙ্গে বা কতগুলো ক্লোরিনের সঙ্গে যুক্ত হয়েছে সেটাই তার যোজ্যতা। তাহলে ফসফরাসের যোজ্যতা কত হবে, 3খানা হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়েছে, তাহলে ফসফরাসের যোজ্যতা হবে 3। তাহলে নাইট্রোজেন কতগুলো ক্লোরিনের সঙ্গে যুক্ত হয়েছে, 3খানা, তাহলে নাইট্রোজেনের যোজ্যতা কত হবে, 3 হবে। আর ক্লোরিনের যোজ্যতা অলরেডি জানি 1। এই কথাগুলো এখানটাতে বলে দেওয়া আছে। আর বাকি যে এক্সাম্পলগুলো দেওয়া আছে সেই এক্সাম্পলগুলো আমি আগেই যখন সমযোজী বন্ধন পড়ালাম তখনই আলোচনা করে দিচ্ছিলাম অল্প অল্প করে, ঠিক আছে। আর কি বলে দেওয়া আছে, তাহলে এর ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণু কোনটা হবে, নাইট্রোজেন হবে, যেহেতু নাইট্রোজেনের যোজ্যতা বেশি সেটা বলে দেওয়া আছে। আর কি বলে দেওয়া আছে, আচ্ছা এবার বলে দিয়ে আছে যে কোনটাতে কতগুলো সমযোজী বন্ধন রয়েছে। তাহলে এইখানটাতে দেখ কতগুলো সমযোজী বন্ধন রয়েছে, 1 2 3 4টে সমযোজী বন্ধন রয়েছে। তাহলে সমযোজী বন্ধন কি করে বের করতে পারবো আমরা, আমাদের দেখতে হবে কতগুলো বন্ধন রয়েছে সেটাকে পরপর পরপর করে গোনা। তাহলে এরা দুইজন যখন কি করবে, এরা দুইজন যখন কি বলে, এরা দুইজন যখন সমযোজী বন্ধনে অংশগ্রহণ করবে তাহলে সালফার মাঝে হবে, আর সালফারের যোজ্যতা যেহেতু 2 তাহলে কি হবে, 2খানা হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হতে পারবে, 2খানা হাইড্রোজেন যুক্ত হতে পারবে এরকমের করে। তাহলে এখানটাতে সমযোজী বন্ধন কটা পাচ্ছি, 2টো পাচ্ছি। এখানে ফসফরাস কি হবে, ফসফরাস মাঝখানে হবে, আর ফসফরাসের পরে কি হবে, কতগুলো হাইড্রোজেন হবে, 3খানা হাইড্রোজেন হবে। তাহলে কতগুলো বন্ধন পেলাম, 3খানা সমযোজী বন্ধন পেলাম। আর নাইট্রোজেন কত, নাইট্রোজেনের যোজ্যতা বেশি এইখানটাতে, তাহলে নাইট্রোজেন সবার মাঝে হবে। তাহলে কটা ক্লোরিন রয়েছে, 3খানা ক্লোরিন, 3খানা হাত দিয়ে ধরবে, তাহলে কতগুলো সমযোজী বন্ধন পেলাম, 3খানা সমযোজী বন্ধন পেলাম। ক্লিয়ার, এইখানটাতে সেই জিনিসগুলোই লিখে দেওয়া আছে, ঠিক আছে। আশা করি তোরা সবাই এইটুকু বুঝতে পেরেছিস, তোদের কারোর কোনো অসুবিধা নেই। আর আরেকটা জিনিস কি দেওয়া রয়েছে, কেন্দ্রীয় পরমাণু যোজ্যতা কত, কেন্দ্রীয় পরমাণু যোজ্যতা যেটা মাঝখানে রয়েছে সেটাই কেন্দ্রীয় পরমাণু। তাহলে কেন্দ্রীয় পরমাণুর মাঝখানে যেটা রয়েছে সেটার যোজ্যতা বের করলেই হয়ে যাবে, ঠিক। তোদের কারোর কোনো অসুবিধা আছে এখানটাতে, কারোর কোনো অসুবিধা, আমি আশা করছি এখানে কারোর কোনো অসুবিধা নেই। আচ্ছা, এরপরে কি রয়েছে, আমি এই জায়গাটাতে একটুখানি মুছে দিচ্ছি। এরপরে কি রয়েছে, এরপরে আছে হলো আমাদের সমযোজী যৌগ আর আয়নীয় যৌগের মধ্যে পার্থক্য। সমযোজী আর আয়নীয় যৌগের মধ্যে কি কি পার্থক্য রয়েছে, সমযোজী আর আয়নীয় যৌগের মধ্যে কি কি পার্থক্য রয়েছে সেটা আমরা জানবো। সমযোজী যৌগে আমরা কি জানলাম একটু আগে, যেটা অধাতু আর অধাতুর মধ্যে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে হয় তখন সেটাকে সমযোজী বন্ধন বলা হয় বা সমযোজী যৌগ বলা হয়, যে যৌগ। আর আয়নীয় যৌগের ক্ষেত্রে একটা ধাতু একটা অধাতু যখন কি করে ইলেকট্রন ত্যাগ অর্থাৎ গ্রহণ অর্থাৎ ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে স্থির তাড়িতিক আকর্ষণ বল দ্বারা যুক্ত হয় তখন সেটাকে কি বলা হয়, আয়নীয় যৌগ বলা হয়, তখন সেই যৌগকে আয়নীয় যৌগ বলা হয়। আচ্ছা, আয়নীয় যৌগের ক্ষেত্রে কি হয়, আয়নীয় যৌগের ক্ষেত্রে কোনো অণুর অস্তিত্ব নেই, কিন্তু সমযোজী যৌগের ক্ষেত্রে অণুর অস্তিত্ব বর্তমান। কেন আয়নীয় যৌগের ক্ষেত্রে অণুর অস্তিত্ব নেই এটা আগের দিনই বলেছি, কারণ হলো আয়নীয় যৌগে কি থাকে, আয়নীয় যৌগের মধ্যে যেসব ক্যাটায়ন আর অ্যানায়ন থাকে তারা পরস্পরের মধ্যে স্থির তাড়িতিক আকর্ষণ বল দ্বারা যুক্ত হয়ে একটা কেলাসের মতো আকার গঠন করে। তাহলে যারা দেখে আসিসনি আয়নীয় যৌগের ভিডিওটা, সেই ভিডিওটা দেখে আসবি, তাহলে পুরো বুঝতে পারবি। আচ্ছা, আর সমযোজী যৌগের ক্ষেত্রে কি হয় না, সমযোজী যৌগের ক্ষেত্রে যেহেতু স্থির তাড়িতিক আকর্ষণ বল দ্বারা যুক্ত হয় না, সাধারণত কেলাস দেখতে পাওয়া যায় না, কিন্তু
কেউ কেউ আছে কেলাস গঠন করে। আচ্ছা, তারপরে আর কি আছে, তারপরে আয়নীয় যৌগ কিসে, জলে দ্রবীভূত হয়। আয়নীয় যৌগ জলে, যে রকমের লবণ, লবণকে তুই যদি জল দিস তাহলে কি লবণ গুলে যাবে তো জলের সঙ্গে। আর কি, সমযোজী যৌগ কিন্তু জলে দ্রবীভূত হয় না সাধারণত, কিন্তু একটা সমযোজী যৌগ রয়েছে যেরকম চিনি কিন্তু জলে দ্রবীভূত হয়। তারপরে গ্লুকন ডি খাস তো তোরা, তাহলে গ্লুকোজ, এটা কি হয়, এটা জলে দ্রবীভূত হয়। ঠিক আছে, তাহলে চিনি কি হবে, চিনি জলে দ্রবীভূত হবে। আর বাকি সমযোজী যৌগগুলো কিসে, জৈব দ্রাবকে, যেমন বেঞ্জিনের মধ্যে কি হতে পারে, দ্রবীভূত হতে পারে, কেরোসিনের মধ্যে দ্রবীভূত হতে পারে। আর সমযোজী যৌগ কি হয়, সমযোজী যৌগ কি তড়িৎ পরিবহন করতে পারে, কখন, যখন জলে দ্রবীভূত অবস্থায় থাকে বা গলিত অবস্থায় থাকে। কেন বহন করতে পারে, কারণ যেরকম সোডিয়াম ক্লোরাইডের এক্সাম্পল দিলে, এরা জলের মধ্যে কি Na প্লাস আর Cl মাইনাসে ভেঙে যায়, যার কারণে এরা কি করতে পারে, তড়িৎ পরিবহন করতে পারে। কি অবস্থায়, গলিত অবস্থায় বা কি অবস্থায়, জলে দ্রবীভূত অবস্থায়। কিন্তু সমযোজী যৌগরা সাধারণত তড়িৎ পরিবহন করে না, কিন্তু কেউ কেউ আছে যেরকমের হাইড্রোক্লোরিক অ্যাসিডকে যদি তুই কি করিস, জলের মধ্যে দিস অল্প পরিমাণে, তাহলে এটা H প্লাস আর Cl মাইনাস আয়নে ভেঙে যায়। তখন কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিড কি হয়, সমযোজী যৌগ হওয়া সত্ত্বেও কি করতে পারে, তড়িৎ পরিবহন করতে পারে। আশা করি তোদের এইখানটাতে পুরোটা ক্লিয়ার হয়েছে। আর সবার লাস্টে যেটা বলেছিলাম সেটা হলো লবণ আর কর্পূরের মধ্যে কি পার্থক্য রয়েছে। তাহলে লবণ কি, লবণ হলো আয়নীয় যৌগ, যেহেতু একটা ধাতু রয়েছে একটা অধাতু রয়েছে। আর কর্পূর কি, কর্পূর হলো সমযোজী যৌগ। আচ্ছা, আর কি, যেহেতু লবণ আয়নীয় যৌগ, সেহেতু লবণের গলনাঙ্ক অত্যাধিক বেশি, প্রায় 801 ডিগ্রি সেলসিয়াস। কেন, কারণ লবণের আয়নগুলো কি অবস্থায় থাকে, স্থির তাড়িতিক আকর্ষণ বল দ্বারা যুক্ত থাকে। স্থির তাড়িতিক আকর্ষণ বল প্রচন্ড শক্তিশালী বল, যার কারণে ওরা কি করতে পারে, ওদের গলনাঙ্ক অনেক বেশি। কিন্তু কর্পূররা ওদের মধ্যে কি হয়, ওদের মধ্যে বন্ধন শক্তি খুব বেশি না হয়, ওদেরকে একবার তাপ দিলেই সহজেই কি হয়ে যেতে পারে, উবে যেতে পারে, এবং কিসের থেকে, কঠিন অবস্থার থেকে সরাসরি বায়বীয় অবস্থায় প্রবেশ করতে পারে। অর্থাৎ কর্পূর আর লবণের মধ্যে যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটা অ্যাকচুয়ালি সমযোজী বন্ধন আর বা সমযোজী যৌগ আর আয়নীয় যৌগের মধ্যে যে ডিফারেন্স, সেই ডিফারেন্সের সমান। আর তোদের বইয়ে কি দেওয়া আছে ডিফারেন্স, আচ্ছা, তড়িৎ পরিবাহিতা দেওয়া রয়েছে আর দ্রাব্যতা দেওয়া রয়েছে। তড়িৎ পরিবাহিতা কি, আমরা জানি লবণ কি হয়, জলে দ্রবীভূত অবস্থায় বা কি বলে গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারে, কর্পূর পারে না। আর লবণ কি, জলে দ্রবীভূত হয়, কর্পূর দ্রবীভূত হয় না। এই আশা করি তোরা এইটুকু পুরোপুরি বুঝতে পেরেছিস। তোদের যাদের অসুবিধা আছে কোথাও, তোরা কমেন্ট বক্সে আমাকে লিখে জানাতে পারিস। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবি, লাইক কমেন্ট করবি এবং বন্ধুদের জানাবি, তাতে আমার কষ্টটা একটুখানি সার্থক হয়। যাই হোক, তোদের সবাইকে অল দ্য বেস্ট এবং পড়ালেখা ভালো করে কর।